দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় নাকের পলিপাস, চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার ফখরুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান ও গলা বিভাগ, JH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ডক্টর আবু সাইদ সুবল। দর্শক, পলিপাস শব্দটা কিন্তু আমরা অনেকেই পরিচিত, অনেকে বলতে শোনা যায়, আবার সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাইনবোর্ড দেখি যে পলিপাসের চিকিৎসা করা হয়। আসলে পলিপাস বিষয়টা কি? এটা কি খুবই ভয়ঙ্কর? এটার কি চিকিৎসা করা যায় না এমন, বা সকল পলিপাসের কি অপারেশন লাগে? এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছে ডক্টর ফখরুল আলম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্বাগত। আচ্ছা, প্রথমে একটু আসলে জানতে চাই যে পলিপাস শব্দটা আসলে অনেকেই দেখা যাচ্ছে জানে, কিন্তু আসলে পলিপাস বিষয়টাকে এটা যদি একটু বলতেন। প্রথমে বলি পলিপাস সম্পর্কে আসলে আমাদের সমাজে একটু মিসনোমার্স আছে, মানে হচ্ছে পলিপাস বলতে আমরা সাধারণত যা বুঝি নাকের পলিপ সম্পূর্ণ আলাদা। আসলে পলিপাস কোনো শব্দই নাই মেডিকেল জগতে আর কি। মেডিকেল জগতে যে শব্দটা আছে এটা হচ্ছে নাকের ল্যাটারাল ওয়ালে তিনটা মাংসপিণ্ড থাকে, যেটাকে বলি আমরা হাইপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেট। এই টার্মিনেটগুলো আমাদের স্বাভাবিক পরিবেশের তাপমাত্রা যেটা সেটা সহনীয় পর্যায়ে করার জন্য, আমাদের বডিতে সহনীয় পর্যায়ে করার জন্য হেল্প করে, এয়ার কন্ডিশনিং হিসাবে কাজ করে, এবং হচ্ছে এই বিভিন্ন প্রকারের জীবাণু রোগবালাই থেকে আমাদেরকে রক্ষা করে। অর্থাৎ শরীরের যে স্বাভাবিক একটা দুটো বিষয় রয়েছে, স্বাভাবিক যে স্বাভাবিক তাপমাত্রা সেটা তো নিয়ন্ত্রণ, সেটা তো কাজ করে, আবার শরীরে যদি ইনফেকশন, বাইরের যে ধুলাবালিতে আমরা জানি যে অনেক আসলে ইনফেকশন রয়েছে, জীবাণু রয়েছে, সেগুলো ঢুকতেও বাধা দেয়। এটা হচ্ছে একটা স্বাভাবিক সবারই থাকে। কারো অ্যালার্জি কারণে যখন এটা বেড়ে যায় তখন এটা বাইরে থেকে দেখা যায়, এটাকেই সমাজে আমরা পলিপাস বলি। অর্থাৎ খুবই সুন্দরভাবে বলছেন যে এটা তো আসলে সকলেরই থাকে, কিন্তু সময়ে সময়ে এটা একটু ফুলে যেতে পারে, তখন দেখতে অনেকের মনে হতে পারে যে না, এটা বোধহয় একটা পলিপাস বা কিছু। জি, এটা কি কারণে হয়? এটা আপনি ছোট করে বলছেন, একটু যদি আমাদের বিস্তারিত বলতেন। এটা হচ্ছে নাকের দুই ধরনের কারণে হতে পারে। একটা হচ্ছে অ্যালার্জি কন্ডিশন, আর একটা হচ্ছে যে ইনফেকশনের কারণে হতে পারে। যে কোনো নাকের যে কোনো প্রদাহ বা সাইনোসাইটিস হলেও এটা বড় হতে পারে। আচ্ছা, এটা ঋতুর কি কোনো আছে যে শীতকালে বেশি হবে, গরমকালে হবে, এমন কিছু আছে? হ্যাঁ, শীতকাল এবং গ্রীষ্মকাল দুই কালেই বড় হতে পারে। এটা হচ্ছে টেম্পারেচার আপডেট, মানে পরিবর্তনের কারণে হতে পারে। অতি গরম থেকে আমরা অ্যাজমার ক্ষেত্রে বা অ্যালার্জির ক্ষেত্রে জানি যে খুব দ্রুত তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ একই রকমভাবে সারাদিনই ধরেন অনেক দীর্ঘ সময় ধরে গরম পড়ছে, কিন্তু হঠাৎ করে ঠান্ডা পড়ে গেলে, কিংবা অনেক দিন ধরে ঠান্ডা পড়ছে হঠাৎ করে গরম পড়ে গেলে, এই ক্ষেত্রে এটা বড় হতে পারে। এটাকে পুরুষ, মহিলা, শিশুদের মধ্যে আমি মা বাবাদের অনেক সময় দেখি উদ্বিগ্ন হতে। এমন কি কোনো পরিসংখ্যান আছে শিশুদের বেশি হবে বা বড়দের হবে না, এমন কি কিছু আছে কিনা? এমন কিছু নাই। হ্যাঁ, অ্যাজমার অ্যালার্জি কন্ডিশনটা শিশুদের ক্ষেত্রে প্রকোপ থাকে। তবে আমি এখানে একটু যদি যুক্ত করতে চাই, দেখা যাচ্ছে যে শিশুদের ক্ষেত্রে, শিশুদের যে নাসারন্ধ্র যেহেতু একটু ছোট, দেখা যাচ্ছে ওদের ক্ষেত্রে মানে সিমটমটা একটু কি বেশি হয়, এমন কোনো কিছু আছে কিনা? সাধারণত সিমটমসটা হয় এই সাথে সাথে যদি অ্যালার্জি কারণ থাকে এবং যাদের টনসিলের প্রদাহ থাকে, অ্যাডেনয়েড জনিত ইনফেকশন যেগুলো থাকে, নাকের পিছনে একটা মাংসপিণ্ড থাকে, সেটাকে আমরা অ্যাডেনয়েড বলি। এটাও টনসিল এক ধরনের। টনসিলটা যখন বড় হয় সেক্ষেত্রে বাচ্চাদের তখন হচ্ছে সিমটমসটা বা প্রকোপটা বেশি দেখা যায়, যেমন নাক ডাকা। তারপর হচ্ছে একটু আমরা এই ক্ষেত্রে আমরা একটু বিস্তারিত শুনতে চাই যে আসলে লক্ষণগুলো কি, যে এই যে ফুলে যাওয়ার যেটা বলছেন যে টার্মিনেটের, সেটা আসলে কি দেখে সাধারণ মানুষ বুঝে না? আমার বোধহয় এখন আপনাদের মধ্যে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কাছে যাওয়া উচিত। জি, এক্ষেত্রে আমরা দেখি যে সবার প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, নাক বন্ধ হয়ে যাওয়া। আর কত হচ্ছে অনেক সমস্যা নাকে প্রদাহ হতে পারে, রাইনাইটিস বা নাক থেকে পানি পড়া, এটা হতে পারে। আর অনেক সময় সাথে সাইনোসাইটিস থাকলে মাথা ব্যথা হতে পারে, এবং অনেক সময় তাদের অ্যাজমার প্রকোপ আছে, তাদের শ্বাসকষ্ট হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে এবং
একটু মোটা বেশি স্বাস্থ্য সম্পর্কিত লোকদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তাদের ঘুমে সমস্যা হতে, রাতে নাক ডাকার সমস্যা হতে পারে এবং রাতে ঘুম থেকে জেগে যাওয়ার প্রবণতাটা থাকে, সেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজি স্লিপ অ্যাপনিয়া বলি। আচ্ছা, স্লিপ অ্যাপনিয়া তো অনেকগুলো কারণ, এটাও তো আসলে একটা কারণ, হঠাৎ করে তার ঘুম ভেঙে যেতে পারে। খুবই সুন্দরভাবে বলছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের আমরা দেখতে পাই যে হঠাৎ করে রক্তপাত হয়, এই ক্ষেত্রে কি এটা হতে পারে? এর ক্ষেত্রে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যে এখানে রক্তপাতের মেইন কারণটা হচ্ছে বাচ্চারা হচ্ছে বারবার নাকে হাত দেয়। অ্যালার্জির কারণে অনেক সময় নাসারন্ধ্রে মাংসপিণ্ড ফুলে গেলে তখন হচ্ছে বাচ্চার বারবার নাকে হাত দিতে পারে, নাকে হাত দেওয়ার কারণে আলসার হয়ে সেখান থেকে রক্তপাত হতে পারে। আর আরেকটা হচ্ছে যে গরমে, যেটা এখন তাপমাত্রায় আর্দ্রতা কম খুব এবং শুষ্ক আবহাওয়া, শুষ্ক ওয়েদারে হচ্ছে নাককে সাধারণত শুষ্কতা বেশি থাকে, পানি কম থাকে, নাকের যে সাধারণ একটা সিক্রেশন সেটা একটু কম থাকে, সেই কারণে হচ্ছে বারবার শুকিয়ে গিয়ে রক্ত পড়তে পারে। আচ্ছা, এই যে আমরা তো বাহ্যিকভাবেও তো এটা আসলে দেখা যায়, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা, কি পরীক্ষা করে আপনারা এটা শনাক্ত করতে পারেন? আমরা খুব সুন্দরভাবে আসলে আপনি বলছিলেন যে কি লক্ষণ কি দেখলে আসলে আমরা বুঝবো যে এটা পলিপাস, এবং আপনি খুব সুন্দরভাবে আমাদের দর্শকদের আরও একটি তথ্য জানিয়েছেন যে পলিপাস যেটা আসলে আমরা বলছি সেটা আসলে ডাক্তারি ভাষায় পলিপাস বলে কিছু নাই, এটা নাকের একটা বিশেষ ধরনের বা ওয়ালের বা এই যে মাংসপিণ্ড সেটা বিভিন্ন পরিস্থিতিতে আসলে ফুলে যেতে পারে। আমরা বিরতির আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা, নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে না এটা যে রোগ ওইটা আসলে নিশ্চিতভাবে এই রোগটাই হয়েছে। আসলে হচ্ছে আমরা নাক কান গলা বিশেষজ্ঞ বা একজন এমবিবিএস ডাক্তার, এরা সহজে নাক দেখলেই আমরা বুঝতে পারি এটা হচ্ছে এটা নাকের মাংসপিণ্ড ফুলে গেছে। এটার জন্য আলাদাভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা তেমন প্রয়োজন নাই। তবে আমরা যদি ক্ষেত্র বিশেষে মনে করি যদি সাইনোসাইটিস বা অন্য কিছু আছে, তখন আমরা একটা নাকের এক্সরে করতে পারি, তার নাম হচ্ছে এক্সরে পিএনএস। এক্সরে পিএনএস করে আমরা দেখতে পারি। আর আমরা যদি ভিতরে এক্সটেনশন ভালোভাবে দেখতে চাই আসলে এটা অরিজিনাল মেডিকেলের ভাষায় যে পলিপ সেটা কিনা, সেই জন্য আমরা নাকের নেজো এন্ডোস্কোপি করতে পারি। এটা হচ্ছে নেজো এন্ডোস্কোপি। এই যে নেজো এন্ডোস্কোপি এটাকে মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবল, বিভাগীয় শহরগুলোতে সব জায়গায় অ্যাভেলেবল না, এটা একটা আধুনিক যন্ত্র, এটা হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল না, কিন্তু অনেকের কাছে এখন রুটিনলি যারা মডার্ন চিকিৎসা করছে সবাই চেম্বারে বা ব্যক্তিগতভাবে এবং স্পেশালাইজ হাসপাতালগুলোতে এটা অ্যাভেলেবেল। আচ্ছা, এটা কি কোনো এই যে বংশগত, দেখেন বাবার ছিল ছেলের হবে বা এক বাচ্চার থাকলে আরেক বাচ্চার হবে, এমনকি কোনো কিছু আছে কিনা? না, এটা হচ্ছে যদি যাদের অ্যাটোপিক পার্সন যারা থাকে এবং জন্মগত বা যাদের অ্যালার্জির সমস্যা থাকে ফ্যামিলিগত, তাদের ক্ষেত্রে হতে পারে। এটা আপনাদের কাছে যখন আসেন তার আগে ঘরোয়াভাবে আসলে কি করণীয় একজন মানুষের, যে তার মনে করলো যেটা পলিপ আছে, প্রাথমিক যখন ইনিশিয়ালি সিমটম দেখা দেয়, লক্ষণ দেখা যায়, উনি ঘরোয়াভাবে আসলে কি করবেন? ঘরোয়াভাবে আগে আসলে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে আশ্বস্ত হতে হবে আসলে আমাদের এত খারাপ কোনো রোগ নাই। এটা পলিপ বলতে তেমন সবাই যে একটা ভয় পেয়ে যায়, ভয়টা, এই ভয়টা আমাদেরকে দূর করে আমরা আগে জানবো আসলে আমার নাকে কিছু নাই। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা হচ্ছে এই ঘরোয়াভাবে যেটা করতে পারি যে আমরা সবাই আমাদের ধুলাবালি ঘর যে অ্যালার্জি যে সমস্ত জিনিসগুলো সেখান থেকে দূরে থাকতে পারে। হ্যাঁ, ঘর থেকে, এবং ঘরে যেটা বলা হয় যে বাসায় ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা, তারপরে ধোয়া মোছা করা, তারপরে আমরা হচ্ছে সহজে এটা আসলে জানা যায় যে কিভাবে কোন সিমটমে কার অ্যালার্জিটা হচ্ছে। যেমন কারো খাবার দাবার অ্যালার্জি থাকে, আবার কারো হচ্ছে যে ডাস্ট অ্যালার্জি থাকে, আবার তারপরে ঠান্ডা গরম পানিতে এগুলাতে অ্যালার্জি থাকে। সেক্ষেত্রে এই সচেতনগুলোতে দরকার, এবং ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা এটা মেনটেন করতে পারি যে আমি অনেকক্ষণ ওয়াশরুমে থাকবো না যাদের হয়, বা বারবার নাকে মানে হাত দেবো না, পানি দিব না নাকে, বা বেশি ঠান্ডা নরমালি যে সাধারণভাবে ধরুন গোসল করার সময় বা অজু করার সময় সেটা ছাড়া যেন ঘন ঘন কেউ মুখের মধ্যে বা বেশি সময় না দিই আমরা গোসল করাতে। আবার হচ্ছে যে গোসল করার পর সাথে সাথে চুলগুলা শুকিয়ে নেওয়া যায়, হ্যাঁ, হেয়ার ড্রায়ার বা অন্য কোনো পদ্ধতিতে যে শুকিয়ে, বা যাদের অ্যাজমা বা অ্যালার্জি বা অ্যাটোপিক যারা আছে, যাদের অ্যালার্জি এখানে একটুই আছে, মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা মানে খুব দ্রুত শুকিয়ে ফেলে সেক্ষেত্রে কি এটা হওয়ার প্রবণতা বাড়ে? দ্রুত শুকিয়ে ফেলে তাদের ক্ষেত্রে হয় না, মানে হচ্ছে যাদের লম্বা সময় ধরে যাদের মানে গোসল করার অভ্যাস থাকে, আচ্ছা তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আর খাবারের দাবারের ক্ষেত্রে তো অনেকেই দেখা যাচ্ছে যে বুঝতে পারেন মোটামুটি কি কি খাবারগুলো খেলে তার সমস্যা হয়, সেই খাবারগুলো আসলে একটু এড়িয়ে চলতে হবে। সাধারণত আমরা খাবার দাবারে তেমন নিষেধাজ্ঞা দেই না মানুষকে, কেননা খাবার দাবারে স্পেসিফিক বলি যে আপনার কোন খাবারের সমস্যা হয়। যেমন কারো গরু মাংস হতে পারে, আমরা ঢালাওভাবে দেখা যাচ্ছে সবগুলো তো আসলে ভালো খাবার, কিন্তু দেখা যাচ্ছে এটা খুবই সুন্দরভাবে
বলেছেন, কারো হয়তো ইলিশ মাছে হয় কিন্তু গরু মাংসে হয় না, এরকম হতেই পারে, স্পেসিফিক হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তরুণ চিকিৎসকদেরও আমরা দেখি যে সকল কিছু গরু মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, এগুলো তো আসলে অনেক ক্ষেত্রে মজাদার খাবার আসলে। হ্যাঁ, এগুলো সবকিছু আসলে পরিহার করা উচিত নেই, যার যেটা হয়। এবং একটা বয়সের পর তো মোটামুটি মানুষ বুঝেও যায়, বা মা বাবারও বুঝতে পারেন যে বাচ্চার এই খেলে হয়তো সমস্যা হয়, সেই খাবার থেকে একটু আসলে দূরে থাকবে। আরেকটা বিষয় যে ধূমপান বা মশার কয়েল জ্বালানো, এই ব্যাপারে কি কোনো সমস্যা? এটা হতে পারে অ্যারোসল, তারপর হচ্ছে ধূমপান, মশার কয়েল এগুলা, এবং জাতীয় পারফিউমে হতে পারে অনেকের। হ্যাঁ, এগুলা থেকে যাদের এটা হয়, এটা কি তারা বাইরে বের হলে কি মাস্ক পরলে কি কোনো সুবিধা আছে কিনা? অবশ্যই, এটা তো হচ্ছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের জন্য তো মাস্ক ব্যবহার করা অনেকটাই মানে হচ্ছে প্রয়োজন বা ম্যান্ডেটরি আমরা বলতে পারি, ম্যান্ডেটরি বলি। এটা এই মাস্কের যে গুরুত্ব, এটা আসলে আমরা কোভিডের সময় ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। কোভিড চলে যাওয়ার পরে আমরা মাস্কটা একটু অবহেলা, কিন্তু যাদের অ্যালার্জি আছে আমরা তাদেরকে বলবো অবশ্যই আপনি মাস্ক পরে বের হবেন। আচ্ছা, এইসব ক্ষেত্রে কোনো কি টিকা আছে কিনা, যে কোনো ভ্যাকসিন? আমরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেই, ইনফ্লুভ্যাক্স টেট্রা নামে আছে। আবার অনেক সময় যাদের এই কারণ থেকে আবার বারবার নিউমোনিয়া হয়ে যায়, এই জন্য নিউভ্যাক্স এগুলো দিলে একটু অনেক সময় হচ্ছে। আমরা মোটামুটি আপনি যে ঘরোয়া চিকিৎসার মধ্যে আলাপ করতে গিয়ে আমি আসলে প্রতিরোধের বিষয়ে অনেকখানি আলাপ করে ফেলেছি। আমরা চিকিৎসার বিষয়ে যেতে চাই, যে সকলের কি আসলে অপারেশন লাগে কিনা, চিকিৎসাটা আসলে কি, সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা আলাপ করছিলাম নাকের পলিপাস নিয়ে, আপনি লক্ষণগুলির কথা বললেন, আপনার ঘরোয়াভাবে কী করণীয়, প্রতিরোধের কথা আমরা আলাপ করছিলাম। এখন আসি চিকিৎসার বিষয়ে। চিকিৎসার আসলে আমরা চিকিৎসার একটা বড় অংশটা আসলে প্রতিরোধ, আমরা যেগুলো আগের পর্ব আলাপ করছি সেগুলি করলে তো অনেকখানি কম হবে। এরপরও কোনো ওষুধ বা সকল ক্ষেত্রে আসলে অপারেশন লাগে না, একটু যদি বলতেন ইনিশিয়ালি আপনারা আসলে কী করেন? ইনিশিয়ালি হচ্ছে আমরা অ্যালার্জিগুলো অ্যাভয়েড করতে বলি, বা অ্যালার্জি থেকে দূরে থাকতে পারি, এটা একটা। আর আমাদের কাছে যখন আসে, বা আমরা ঘরোয়াভাবে অনেক সময় বলি যে আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন। আমরা আমাদের চেম্বারে আসলে আমরা অ্যান্টিহিস্টামিন বা মন্টিলুকাস জাতীয় ওষুধ দিয়ে প্রেসক্রাইব করি, অনেক সময় স্টেরয়েড নেজাল স্প্রে দিয়ে যাদের ক্ষেত্রে দিই। তারপরে হচ্ছে যে যদি যে আমরা এক্সরে এবং হচ্ছে অনেক সময় সিটি স্ক্যান করা লাগতে পারে, করে যদি দেখি আমরা রিয়েলি সেটা পলিপ, অথবা নাকের পলিপ যেটা সেটা রিয়েলি পলিপ, সেক্ষেত্রে হচ্ছে ক্ষেত্র বিশেষে হচ্ছে যাদের সাথে সাথে নাক বাঁকাও থাকে এবং নাকের মাংস থাকে এবং যাদের স্পেসিফিক পলিপ থাকে, সেই ক্ষেত্রে শুধু অপারেশন। একটু যদি বলে যে মন্টিলুকাস জাতীয় ওষুধ, এটা কতদিন খেতে হয়? দীর্ঘদিন খেতে হয় বা সারা জীবন খেতে হয়? না, এটা আসলে দীর্ঘদিন খাওয়ার ওষুধ না, এটা হচ্ছে স্বল্পমেয়াদী ওষুধ। সেটা হচ্ছে আমরা সিমটম দেখে অ্যানালাইসিস করে বলি এতদিন পর্যন্ত খাবেন, এবং সিমটম দেখে অ্যানালাইসিস করে বলি এতদিন পর্যন্ত খাবেন। এবং যেটা আপনার কাছ থেকে মোটামুটি আমরা যাবো, আমি ওষুধ খাওয়ার চেয়ে যে আপনি যে নিয়মগুলো বললেন সেগুলো যদি মেনে চলে, সেটাতে হওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায়। স্টেরয়েড জাতীয় যে স্প্রেগুলি রয়েছে সেগুলো আসলে কতদিন দিতে? সেটা তো আমরা ক্ষেত্র বিশেষে 1 মাস অথবা 2 মাস, এবং অনেকের ক্ষেত্রে আমরা একটু লেন্দি, এবং বাচ্চাদের যাদের সাথে অ্যাডেনয়েডের সমস্যা আছে এবং তাদের ক্ষেত্রে একটু লম্বা সময় লাগে। এবং আমরা আবার বলে দিই যে আপনার সিমটম যখন বেশি হবে তখন ইউজ করবেন, আবার গ্যাপ দিয়ে আবার ব্যবহার করবেন। একটু এই প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করতে চাই, অনেকে দেখা যাচ্ছে নাক বন্ধ হয়ে গেলে দোকান থেকেও ড্রপ কিনে আনে, বিভিন্ন নামে পাওয়া যায়, দেখা যায় অক্সিমেটাজোলিন, জাইটোমেটাজোলিন, বিভিন্ন নামের যে ড্রপ কিনে এনে দিচ্ছে, এটা আসলে কতটুকু আমরা বলবো স্বাস্থ্যসম্মত এবং কতদিন সর্বোচ্চ ব্যবহার করা যায়? এটা এক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটু অবহেলা আছে। আমরা হচ্ছে বারবার নাক বন্ধ হলে নাকের ড্রপ দিই। নাকের ড্রপ সাধারণত 15 দিনের বেশি ব্যবহার করা উচিত না। আচ্ছা, সেক্ষেত্রে একটা টার্মিনোলজি আছে, রিবাউন্ড কনজেশন হতে পারে, মানে অর্থাৎ আবার খেতে দেখা যাচ্ছে তার একটু শুরু হয়ে যেতে পারে। আরেকটা আমাদের মা বাবারা বা অন্যরাও জিজ্ঞেস করে থাকেন যে আসলে একটা ড্রপ খুললে কতদিন ব্যবহার করা যায়? এটা আসলে আমরা বলি যে 1 মাসের ডিউরেশন, অথবা অনেক সময় দেখা যায় আমরা ড্রপের উপরে একটা কাগজ থাকে, কাগজটার কালারটা চেঞ্জ হয়ে গেলে বলি আমরা ফেলে দেন। এটা খোলার পর সর্বোচ্চ 1 মাস ইউজ করা যায়, আর এর মধ্যে অনেক সময় কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন আমরা বলি ভিতরে ফাঙ্গাস অথবা হতে পারে। আর স্প্রে তো অনেকদিন ব্যবহার করা যায়। স্প্রে যেটা আপনি স্টেরয়েড দিচ্ছেন, সেটা যতদিন তার ভিতরে যে ওষুধটা থাকে ততদিন সেটা ব্যবহার করা যায়। একটু যদি আসলে বিস্তারিত বলতেন যে
কোন কোন ক্ষেত্রে আসলে অপারেশন করেন? একটা তো আপনি খুব অল্প করে বলেছিলাম, এই ক্ষেত্রে যেহেতু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে আমি বলবো, একটু একটু বলতেন। আমরা মেডিকেলের ভাষায় বলি দ্যার ইজ নো সিমটম নো ট্রিটমেন্ট বা নো অপারেশন। মানে যদি কোনো সিমটম না থাকে তখন কোনো আসলে অপারেশনই লাগে না বা কোনো চিকিৎসাই লাগে না। আর পেশেন্টকে আমরা সবার আগে আমরা ফিয়ার থেকে দূরে রাখি, মানে আমরা বলি অ্যাসিওর করি যে না আপনার অপারেশন লাগবে না, মাঝে মাঝে এই ওষুধ ব্যবহার করবেন। কিন্তু যাদেরকে দেখা যাচ্ছে নাকের মাংস বৃদ্ধির সাথে সাথে নাকও বাঁকা আছে এবং সেটা তার হচ্ছে দৈনন্দিন জীবনে খুব অসুবিধা হয়, তার দৈনন্দিন যে জীবনযাপন তাতে যদি অসুবিধা হয়, যদি কোনো শিশু যদি স্কুলে যায় সে দেখা যাচ্ছে স্কুল কামাই করছে প্রায় সময়, কোনো কেউ যদি অফিসে যায় বারবার অফিস কামাই করতে হয়, সেক্ষেত্রে আপনারা এবং রাতে ঘুম হয় না, স্লিপ অ্যাপনিয়া আসে, দিনে হচ্ছে ড্রাউজি থাকে, হ্যাঁ সে অন্যান্য সাধারণ রুটিন কাজকর্ম করতে তার ব্যাহত হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলি যে আপনি অপারেশনটা আসলে কি অপারেশন করলে কি পুরো অজ্ঞান করে করেন নাকি অন্য কোনো উপায় আছে কিনা? হ্যাঁ সাধারণত পুরো অজ্ঞান করার নিয়ে আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে, সেই জন্য আসলে প্রশ্নটা করলাম। জি, আসলে নাকে শুধু নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি এটা হচ্ছে সাধারণত অজ্ঞান করে করা হয়, কিন্তু অজ্ঞান ছাড়াও করা যায় আর কি, কিন্তু আমরা বলি যে অজ্ঞান করে করাটাই বেটার আর কি। সেক্ষেত্রে এটার পদ্ধতিটা কি আসলে কি করেন আপনারা ওই ইয়াতে? এটাকে যে এন্ডোস্কোপিক্যালি করা যায় বা এমনিতে কি করার উপায় আছে কিনা? দুইটা ভাবেই করা যায়, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে এন্ডোস্কোপিক ভাবে। এন্ডোস্কোপিটা একটু যদি আমরা বিস্তারিত জানতে, যেটা নতুন পদ্ধতি আমরা দর্শকরাও জানতে চাই, এটা আসলে কি করা হয় বা ফ্যাসিলিটি কোথায় কোথায় আছে? জি, এটা আমরা স্পেশালাইজড সুপার স্পেশালাইজড হাসপাতালগুলো আছে, আর অনেকগুলো প্রাইভেট হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলোতে আছে। এইটাকে একটু আমি বলবো যে কম সময়ে থাকতে হয় হাসপাতালে বা জটিলতা কম, এমন কিছু? জি জি, এটা যে এন্ডোস্কোপি হচ্ছে আমার ভিউটা ওয়াইড হয়, হ্যাঁ ভীষণটা নাক যেহেতু সরু জায়গা, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াইড ভীষণ করতে ক্যামেরা দেখি। কতদিন আসলে থাকতে হয় হাসপাতালে? হাসপাতালে আমরা একদিন অথবা দুদিন, দুদিনের মধ্যে। এটা যদিও হাসপাতাল ভেদে আসলে ভিন্ন, যদি কেউ দেখা যায় যে বেসরকারি কোনো হাসপাতালে করতে চায়, আনুমানিক রেঞ্জ যদি একটু বলেন কেমন খরচ পড়তে পারে? বিভিন্ন হাসপাতাল ভেদে যেহেতু বিভিন্ন রকম আছে, তাহলে আমাদের দর্শকরা একটু ধারণা পেত আর কি, পুরোপুরিটা আসলে অ্যাকুরেট বোঝা সম্ভব না। যে সরকারি হাসপাতালে সেবাটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। এখন এখানে আমরা বললাম দুইটা ধরনের, একটা হচ্ছে নাকে অরিজিনালি পলিপ আছে, যেমন তার ম্যাক্সিলারি সাইনাস, ইথমার্ট সাইনাস, স্পেনার্ড সাইনাস, অনেকগুলো সাইনাস আছে। সাইনাসগুলোতে যদি পলিপ থাকে তখন আমরা সিটি স্ক্যান করে দেখি যে এক্সটেনশন কতটুকু, তখন আমাদের এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি নামে একটা সার্জারি করতে হয়। হ্যাঁ সেটা করলে একটু হয়তো ব্যয়বহুল হলে হয়তো, শুধু যদি নাকের ভিতরে সীমাবদ্ধ থাকে তখন হচ্ছে নাকের অপারেশন, শুধু নাকের মাংস এবং হাড় বাঁকা এটা যদি অপারেশন করা হয় সেক্ষেত্রে একটু সহনীয় পর্যায়ে থাকে, যেমন 20-30 হাজার টাকা বা 40,000 টাকা এই রেঞ্জের মধ্যে হয়ে যাবে, 1 থেকে 2 দিনের মধ্যে এটা সম্পন্ন হয়। এন্ডোস্কোপিক অপারেশনগুলো আসলে কোথায় কোথায় আছে? এন্ডোস্কোপিক অপারেশনগুলো হচ্ছে যেমন হচ্ছে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এখানে আছে, তারপরে আমাদের সরকারি ভালো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, হ্যাঁ এগুলাতে আছে, ঢাকা মেডিকেল এইসব, এবং বড় বড় যেগুলো বেসরকারি হাসপাতালগুলি আছে সেটা আছে, এবং বড় বড় বেসরকারি হাসপাতাল এবং নাক কান গলার স্পেশালিস্ট হাসপাতালগুলোতে আছে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর ফখরুল আলম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতাবৃন্দকে ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন যে এটা পলিপাস বা পলিফোলি আতঙ্কের কোনো কারণ নেই, এটা সকল ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নেই। নিয়মগুলি যদি একটু মেনে চলেন এবং অ্যালার্জি থেকে দূরে থাকেন, এটা থেকে মুক্ত থাকা সম্ভব। আমরা সকলেই সুস্থ থাকি এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।